স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু, জানালেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধ শেষের পথে, দাবি ট্রাম্পের। শুক্রবার মিরপুরে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ, প্রস্তুতি হিসেবে দুই দলের অনুশীলন। এবার বিস্তারিত। আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, পর্যটন খাত এগিয়ে নিতে পায়রা কুয়াকাটা ইকো ট্যুরিজম পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, নৌযান ও সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। দীর্ঘ 16 বছর পর সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। পাহাড়ের 3 জেলা বাদে 61 জেলায় একসাথে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে চলে দুপুর 12:30 পর্যন্ত। দেশের সবশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে। এরপর 2009 সাল থেকে পিএসসি পরীক্ষা চালু হওয়ায় এই আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। 16 বছর পর পুনরায় এই পরীক্ষা শুরু হয়েছে। প্রায় সবকটা কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। বাচ্চাদের মেধার মূল্যায়নটা হচ্ছে, তারা একটু লেখাপড়ার প্রতি অ্যাক্টিভ থাকছে সব সময়। একই সঙ্গে ক্লাস 5 এবং ক্লাস 6 পড়া অনেকে আমরা ক্যাডেট করতেছি, একটু চাপ হয়েছে। পরীক্ষাটা দিলেও অনেক বাচ্চা কাচ্চার সাহস বাড়বে। দীর্ঘ বিরতির পর প্রাথমিকের এই বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় খুশি শিক্ষকরাও। শুধু ছাত্রছাত্রীরা উৎসাহিত না, অভিভাবক থেকে শুরু করে শিক্ষকবৃন্দ সবাই উৎসাহিত অংশগ্রহণ করছে। খুবই কম অনুপস্থিতির সংখ্যা আমরা লক্ষ্য করেছি। তো আনন্দমুখর পরিবেশেই তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাটি মূলত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয়। 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত এবং 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। ম্যামটা অনেক ভালো ছিল, অনেক হেল্প করছে আমাদের, কোশ্চেন বুঝাই দিয়েছে অনেক ভালোভাবে। পর্যন্ত রচনাটা হয়তো একটু ভালো হলে ভালো হতো। আসলে আমি বৃত্তি পাবো কি পাবো না সেটা ঠিক নেই, কিন্তু প্রশ্নটা সহজ ছিল এবং আমি খুব ভালো লিখে এসেছি আলহামদুলিল্লাহ। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য জেলায় আলাদা সময়সূচির অধীনে 17 এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 2 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাবে ১৪ এপ্রিল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে, আর ৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। শেষ ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে দেখা গেছে ১,০৩২ জনের মধ্যে, এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। আগামী ২ মাস দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। সচিব বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, যা স্বাভাবিক চাহিদা মেটাতে সক্ষম। ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলের মজুদ সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি বিভাগের মুখপাত্র আরও বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী মাসে দাম নির্ধারণ করা হবে। এটা আমরা একটা ডাটাবেস করছি, আমরা বুঝতে পারবো যে কতজন আসলে যুদ্ধটা আগে আমরা বিবিসি বা ভয়েস অফ আমেরিকায় শুনতাম, আর এখন আমি এটা লাইভ দেখছি। এতে একটা সাইকোলজিক্যাল প্রেশার মানুষের উপর পড়ছে। এটা হতে পারে এরকম, কিন্তু আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না, এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে ১ লিটার তেলও কম না হয়। দুটো ক্ষেত্রে আমরা এনশিওর করার চেষ্টা করছি, একজন কৃষকও যাতে বলতে না পারে যে তিনি ডিজেল পাচ্ছেন না। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি বড় বড় শপিং মল, হাসপাতাল আর আবাসিক ভবনে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। তেলের পাম্পগুলোর আশেপাশে যানবাহনের দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। পাশাপাশি ভোগান্তি বাড়ছে শপিং মল, আবাসিক ভবন আর বেসরকারি হাসপাতালগুলোতেও। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর প্রভাব পড়ছে বেচা বিক্রিতেও। যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে ততক্ষণ ইলেকট্রিসিটিতেই চলে, আর যখন আপনার ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনার জেনারেটরে চলতো, কিন্তু বর্তমানে চলে না। এক ভাগ বেচা কিনা নেই, তা মানুষ চলবে কিভাবে? এতে আমরা কোনো দোকান ভাড়াও দিতে পারছি না, দোকানের গোডাউন ভাড়া দিতে পারছি, দোকান ভাড়া দিতে পারছি না, তেলের কারণেই। আমাদের কাস্টমারগুলো হলো সন্ধ্যার পরে, আমাদের সারাদিন অফিস সারে কাস্টমার, সন্ধ্যার পরে আমাদের কাস্টমারগুলো আসে। এখন আমাদের বিরাট সংকটই চলতেছে। এটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেখানে ২৪ ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। লোডশেডিংয়ের সময় তাই দরকার পড়ে ডিজেলেরও। তাই জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আনতে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমার এখানে ১ ঘন্টা যদি যা কারেন্ট না থাকে, আমার প্রায় 100 লিটার প্লাস ডিজেল লাগতেছে। তো দেখা গেছে যদি 500 লিটার ডিজেলের জন্য যায়, আমাদেরকে দিবে 200 লিটার বা 100 লিটার এরকম দিচ্ছে আর কি। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা টাইম। আমার এই তেলের জন্য গেলে ২-৩ ঘন্টা লাইনে দাঁড়াই আমাকে কিন্তু নিতে হচ্ছে। আবার রাজধানীর বড় বড় আবাসিক ভবনেও বিদ্যুৎ চলে গেলে লিফট চালু রাখা সহ বিভিন্ন কাজে জেনারেটর প্রয়োজন হয়। জ্বালানি সংকটে এখন তারাও আছেন বিপদে। আমাদের যে পরিমাণ তেল লাগে, বর্তমানে ওই পরিমাণ আমি চাহিদা মেটাতে পারি না কারণে আমার লাগে 60 লিটার, আমাদের ওরা দেয় বর্তমান 30 লিটার। তেলের সঙ্গে কারণে পুরো তেল দিতে পারে না। দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালিত অটোরিকশা ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহত মা ও ছেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ গ্রামে ফিরছিলেন তারা। এদিকে বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে
ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়েন আসাদুল্লাহ নামের এক যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান টিকে গ্রুপের অন্যতম কনজুমার ব্র্যান্ড পুষ্টির উদ্যোগে ব্যতিক্রমধর্মী পুষ্টি বৈশাখী মেলা 1433-এর আয়োজন করা হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিল নানা আকর্ষণীয় আয়োজন। বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শনার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার স্টল, যা সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখর ছিল। উন্মুক্ত মঞ্চে তরুণ তরুণীরা গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা দর্শকদের বিশেষভাবে আনন্দ দেয়। এবারের বৈশাখে পুষ্টি বৈশাখী মেলা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে সবার নজর কাড়ে। মেলায় আসা দর্শনার্থীরা পুষ্টির বিভিন্ন পণ্য উপভোগ করার সুযোগ পান। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুষ্টি মুড়ি মামা নামে একটি ব্যতিক্রমী আয়োজন ছিল। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নগরবাসীর জন্য আরও আকর্ষণীয় চমকপ্রদ আয়োজন নিয়ে আসবে পুষ্টি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য প্রদান অব্যাহত রয়েছে। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের সমর্থন পাওয়া যায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়। সিএনএন জানায়, এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বর্তমানে মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে বলেও দাবি করা হয়। খেলার খবর। শুক্রবার মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর প্রস্তুতি হিসেবে বুধবার মিরপুরে অনুশীলন করে দুই দল। 3 ম্যাচের সিরিজ জয়ে পরিকল্পনার পাশাপাশি পরস্পরকে সমীহ করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সাদা বলের সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল সেন্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ সফরের স্কোয়াডে তাই দ্বিতীয় সারির দল হিসেবে দেখছে অনেকে। তবে এমনটা মানতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আমি দ্বিতীয় সারির দল বলবো না। আমার মনে হয় যে কোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে, তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বের পরিবর্তনে দলে কোনো প্রভাব ফেলেনি। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। বোর্ড পরিবর্তনে কোচিং গ্রুপের কাজে কোনো প্রভাব ফেলেনি। ঢাকায় আসার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলন করে নিউজিল্যান্ড দল। পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন কোচ রব ওয়াল্টার। নাহিদ রানা দারুণ কোয়ালিটি ফাস্ট বোলার। বাংলাদেশ দলের প্রতিভা সে। এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। সিরিজের প্রথম ওয়ানডে দুটি হবে মিরপুর, এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ফুটবল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর ফিরতি লেগের খেলায় রাতে আর্সেনালের মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। সময়টা একদম ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগা শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও টিকে থাকতে দলটির সামনে এখন কঠিন এক চ্যালেঞ্জ। বায়ার্ন মিউনিখের দুর্গে কেবল জিতলেই হবে না, মেলাতে হবে গোলের সমীকরণও। প্রথম লেগে ঘরের মাঠে 2-1 গোলে হেরেছিল লস ব্লাঙ্কোরা। ব্যবধানটা বড় নয়, তাই ঘুরে দাঁড়িয়ে রিয়ালের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাবর্তনের নজির তো কম নেই। এবারও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ আলভারো আরবেলোয়া। যদিও দলের সেরা গোলরক্ষক থিবো কর্তোয়া ও রদ্রিগোকে পাচ্ছে না তারা। লিয়ান চুয়ামিনিও নিষিদ্ধ। তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিওর অনুপস্থিতিও দুশ্চিন্তা বাড়িয়েছে।
এদিকে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক স্কোয়াড বেশ শক্তিশালী। গত সপ্তাহে বুন্দেসলিগায় তারা খেলিয়েছিল রিজার্ভ দল, সেখানেও পেয়েছে সেরা সাফল্য। পাশাপাশি এক মৌসুমে সর্বাধিক গোল করা নতুন রেকর্ডও ক্লাবটি দখলে। জার্মান কাপের সেমিফাইনালেও জায়গা করেছে পোক্ত। এছাড়া বুন্দেসলিগায় 12 পয়েন্ট এগিয়ে থেকে আছে শীর্ষে। সব মিলিয়ে দারুণ ছন্দে আছে বায়ার্ন। লিগ কাপ এবং এফএ কাপ হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য ইংলিশ ক্লাব আর্সেনাল। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার একটি ম্যাচও হারেনি মিকেল আর্তেতা শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষই সবচেয়ে কম পরিচিত দল। আর্সেনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে জিতেছিল, তাই দ্বিতীয় লেগের কাজটা মোটেও কঠিন হওয়ার কথা নয়। তবে নিজেদের তুলনায় তেমন শক্তিশালী নয় এমন দল স্পোর্টিং লিসবনের বিপক্ষে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গানারদের তুলনামূলকভাবে সতর্ক থাকতেই হবে, নয়তো পচা শামুকে পা কাটা প্রবাদটি হয়তো ম্যাচের শিরোনাম হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু, জানালেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধ শেষের পথে, দাবি ট্রাম্পের। শুক্রবার মিরপুরে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ, প্রস্তুতি হিসেবে দুই দলের অনুশীলন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।